একটি জনমানবহীন নীরব গলি, চারপাশ ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকারের বুক চিরে ভেসে আসছে এক তীব্র পচা দুর্গন্ধ। 2026 সালের মে মাসের এক তপ্ত দুপুরে রাজধানীর মুগদার মান্ডা এলাকার মানুষ যখন অতিষ্ঠ হয়ে সেই দুর্গন্ধের উৎস খুঁজতে বের হল, তখন তারা শাহনাজ ভিলার বেসমেন্টের আবর্জনার স্তূপে আবিষ্কার করল কতগুলো কালো পলিথিন ব্যাগ। পুলিশ এসে যখন সেই পলিথিনগুলো একে একে খুলল, তখন খোদ তদন্তকারী কর্মকর্তাদেরও মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল। ভেতরে থিক থিক করছে রক্ত আর পোকা, কিন্তু নেই কোনো মাথা, নেই কোনো বাম হাত। একটি আস্ত মানুষের শরীর কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছে নিখুঁত কসাইয়ের মতো। কে এই দুর্ভাগা ব্যক্তি? কেন তাকে এত নৃশংসভাবে কেটে 8 টুকরো করা হলো? আর কোথায় গেল তার বিচ্ছিন্ন মাথা? আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি ঢাকার বুকে ঘটে যাওয়া এমন এক লোমহর্ষক এবং বুক কাঁপানো মার্ডার মিস্ট্রি, যা কোনো ক্রাইম থ্রিলার সিনেমার গল্পকেও অনায়াসে হার মানায়। ঘটনার শুরুটা হয়েছিল অত্যন্ত সাদামাটাভাবে, কিন্তু এর আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ। ঘটনার পরদিন সকালেই পুলিশ যখন প্রযুক্তির সহায়তায় এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই এর ফিঙ্গারপ্রিন্ট ডাটাবেজের মাধ্যমে সেই মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত করল, তখন জানা গেল নিহতের নাম মোকাররম মিয়া, বয়স 38 বছর। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকায়, এবং তিনি দীর্ঘ বহু বছর ধরে সৌদি আরবে কঠোর পরিশ্রম করা একজন রেমিটেন্স যোদ্ধা বা প্রবাসী ছিলেন। চাঞ্চল্যকর তথ্য হল, মোকাররম দীর্ঘ প্রবাস জীবন শেষ করে ঠিক 4 দিন আগে, অর্থাৎ 13ই মে, সৌদি আরব থেকে বাংলাদেশে পা রেখেছিলেন। কিন্তু রহস্যের গভীরতা বাড়ল তখন যখন জানা গেল মোকাররম বিমানবন্দর থেকে নেমে তার নিজের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় যাননি। এমনকি তার নিজের স্ত্রী বা পরিবারকেও জানাননি যে তিনি দেশে ফিরছেন। তাহলে একজন মানুষ এত বছর পর দেশে ফিরে নিজের পরিবারের কাছে না গিয়ে সরাসরি ঢাকার এই মুগদার মান্ডা এলাকায় কেন এলেন এবং কার সাথে দেখা করতে এলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই পুলিশ প্রথম এক গোলকধাঁধায় প্রবেশ করে। তদন্তের প্রাথমিক পর্যায়ে পুলিশ সম্পূর্ণ ভুল দিকে চালিত হতে শুরু করে। মোকাররমের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে তার চাচা রফিকুল ইসলাম মুগদা থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে সন্দেহ করা হয় প্রবাসে থাকা অবস্থায় মোকাররমের কোনো ব্যবসায়িক শত্রু বা কোনো আর্থিক লেনদেন সংক্রান্ত শত্রু এই কাজ করে থাকতে পারে। পুলিশ জানতে পারে যে মোকাররমের সাথে পূর্ব শত্রুতা ছিল এমন কিছু স্থানীয় ব্যক্তির সাথে অতীতে গ্রামে মারামারি ও জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। পুলিশ তখন এই জমিজমা এবং গ্রামের অভ্যন্তরীণ কোন্দলকে মূল কেন্দ্রবিন্দু বানিয়ে তদন্তের জাল বিস্তার করে। একে একে মোকাররমের গ্রামের বাড়ির 3 থেকে 4 জন প্রতিপক্ষ ও সন্দেহভাজনকে ধরে এনে থানায় ম্যারাথন জেরা শুরু হয়। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা জেরার পরও তাদের বয়ানে কোনো অসংলগ্নতা পাওয়া যায়নি। তারা প্রত্যেকেই ঘটনার দিন এবং তার আগের দিনগুলোতে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন স্থানে ছিলেন, যার নিখুঁত প্রমাণ বা অ্যালিবাই তাদের কাছে ছিল। পুলিশ বুঝতে পারল যে গ্রামের শত্রুরা মোকাররমকে ঢাকা ডেকে এনে এত নিখুঁতভাবে খুন করার সুযোগ বা ক্ষমতা কোনোটাই রাখে না। ফলে তদন্তের প্রথম 24 ঘণ্টা পার হতেই পুরো কেসটি এক বিশাল অন্ধগলিতে গিয়ে আটকে যায়। ঠিক এই চরম হতাশার মুহূর্তে অন্ধকার ঘরে এক চিলতে আলোর মতো কাজ করল একটি অত্যন্ত সূক্ষ্ম এবং ছোট সূত্র। পুলিশ যখন মোকাররমের মোবাইল ফোনের কল ডিটেলস রেকর্ড বা সিডিআর অ্যানালাইসিস করা শুরু করল, তখন তারা দেখতে পেল যে মোকাররম বিমানবন্দর থেকে বের হওয়ার পর থেকে তার ফোনটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত একটি নির্দিষ্ট নম্বরে ক্রমাগত কথা বলছিলেন। সেই নাম্বারটি ট্র্যাক করে দেখা গেল সেটিও মুগদার মান্ডা এলাকার ওই শাহনাজ ভিলার আশেপাশেই অবস্থান করছিল। তদন্তকারী দল অবিলম্বে সেই নির্দিষ্ট ফ্ল্যাটে হানা দেয়। ফ্ল্যাটটি ছিল
হেলেনা বেগম নামের এক মধ্যবয়সী নারীর, যিনি তার 13 বছরের কিশোরী মেয়ে হালিমার সাথে সেখানে ভাড়া থাকতেন। পুলিশ যখন সেই ফ্ল্যাটে প্রবেশ করে তখন ঘরের পরিবেশ ছিল একেবারে স্বাভাবিক। হেলেনা এবং তার মেয়ে অত্যন্ত শান্ত আচরণ করছিলেন। কিন্তু পুলিশ কর্মকর্তা যখন বাথরুম এবং ঘরের চারপাশ পর্যবেক্ষণ করছিলেন তখন তার চোখে ধরা পড়ে এক অদ্ভুত অসঙ্গতি। ঘরের ভেতরের একটি স্টিলের লকের দিকে তাকাতেই দেখা গেল সেখানে হালকা লালচে আভা, যা ভালোভাবে পরীক্ষা করতেই বোঝা গেল তা আসলে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। শুধু তাই নয়, বাথরুমটি এত তীব্রভাবে ডিটারজেন্ট এবং ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হয়েছিল যে প্রখর রাসায়নিক গন্ধ সাধারণ নাকের পক্ষেও চেনা সম্ভব ছিল। ঘরের দেয়ালে বা মেঝের কোণায় কোনো রক্তের দাগ না থাকলেও বাথরুমের দরজার নিচের প্লাস্টিকের লকটির ভেতরের অংশে রক্তের ক্ষুদ্র কণা আটকে ছিল, যা খুনিরা তাড়াহুড়োয় পরিষ্কার করতে ভুলে গিয়েছিল। এই একটি মাত্র লক এবং বাথরুমের ব্লিচিং পাউডারের তীব্র গন্ধ দেখে পুলিশের সন্দেহ এক ধাক্কায় বহুগুণ বেড়ে যায়। তারা হেলেনা বেগম এবং তার কিশোরী মেয়ে হালিমাকে আটক করে কঠোর জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে হেলেনা সম্পূর্ণ অস্বীকার করেন এবং দাবি করেন মোকাররম নামের কাউকে তিনি চেনে নেই না। কিন্তু পুলিশ যখন মোকাররমের ফোনের সর্বশেষ লোকেশন এবং তাদের কথোপকথনের কল রেকর্ড টেবিলের উপর ছুঁড়ে দেয় তখন হেলেনার মুখের রং বদলে যায়। তিনি থতমত খেয়ে যান এবং এক একবার এক এক রকম বয়ান দিতে শুরু করেন। কখনো বলেন মোকাররম তাদের আত্মীয়, কখনো বলেন তিনি এসেছিলেন শুধু টাকা দিতে। এই অসংলগ্ন আচরণ এবং ক্রমাগত মিথ্যা বলার চেষ্টা দেখে পুলিশ নিশ্চিত হয় যে অপরাধী খুব কাছেই আছে। অবশেষে দীর্ঘ জেরার মুখে হেলেনার মানসিক দেয়াল ভেঙে পড়ে এবং তিনি স্বীকার করেন যে এই ফ্ল্যাটেই মোকাররমকে হত্যা করা হয়েছে। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড বা পরিকল্পনাকারী তিনি নন, বরং অন্য এক নারী, যার নাম তাসলিমা বেগম ওরফে হাসনা। হেলেনার এই স্বীকারোক্তির পর পুরো ঘটনার মোড় 180 ডিগ্রি ঘুরে যায় এবং পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর পরকীয়া ও ব্ল্যাকমেইলের জাল। পুলিশ জানতে পারে 31 বছর বয়সী তাসলিমা বেগমও মূলত একজন প্রবাসীর স্ত্রী, যার বাড়িও ব্রাহ্মণবাড়িয়ায়। সৌদি আরবে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মোকাররমের সাথে তাসলিমার পরিচয় হয় এবং তা ধীরে ধীরে গভীর পরকীয়া সম্পর্কে রূপ নেয়। এই সম্পর্কের সুবাদে তাসলিমা বিভিন্ন অজুহাতে মোকাররমের কাছ থেকে প্রায় 5 লাখেরও বেশি টাকা হাতিয়ে নেন। কিন্তু প্রবাসে থাকার সময়ই মোকাররমের কাছে তাসলিমার কিছু অত্যন্ত ব্যক্তিগত এবং আপত্তিকর ছবি ও ভিডিও চলে আসে। গত 13ই মে মোকাররম যখন কাউকে না জানিয়ে বাংলাদেশে আসেন তখন তার মনে ছিল অন্য পরিকল্পনা। তিনি সোজা চলে আসেন ঢাকায় তার প্রেমিকা তাসলিমার বান্ধবী হেলেনার এই ভাড়া বাসায়, যেখানে তাসলিমাও আগে থেকে এসে অপেক্ষা করছিলেন। মোকাররম এসেই তাসলিমাকে চাপ দিতে শুরু করেন যে হয় তাকে তার আগের স্বামী সুমনকে ডিভোর্স দিয়ে মোকাররমকে বিয়ে করতে হবে, অথবা তার পাঠানো ওই 5 লাখ টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। তাসলিমা বিয়ে করতেও রাজি ছিলেন না, আবার টাকা ফেরত দিতেও অপারগতা প্রকাশ করেন। তখন মোকাররম হুমকি দেন যে যদি তার দাবি মানা না হয় তবে তিনি তাসলিমার সমস্ত আপত্তিকর ছবি এবং ভিডিও ইন্টারনেটে ফাঁস করে দেবেন এবং তার স্বামীকে পাঠিয়ে দেবেন। এই ব্ল্যাকমেইলের হুমকি শোনার পর থেকেই তাসলিমার মাথায় চেপে বসে খুনের নেশা। তিনি কোনোভাবেই নিজের সামাজিক মর্যাদা নষ্ট হতে দিতে চাতেননি, আর তাই তিনি তার বান্ধবী হেলেনা এবং হেলেনার ভাগ্নি ও মেয়েদের সাথে নিয়ে মোকাররমকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত নীল নকশা তৈরি করেন। 14ই মে সকালবেলা যখন মোকাররম ঘুম থেকে ওঠেন তখন তাসলিমা অত্যন্ত সুকৌশলে তার সকালের নাস্তা বা পানির সাথে প্রচুর পরিমাণে চেতনানাশক ঘুমের ওষুধ মিশিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই মোকাররম তীব্র অবশ ও তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। তিনি যখন বিছানায় সম্পূর্ণ অচেতন তখন তাসলিমা, হেলেনা এবং হেলেনার ভাগ্নি হালিমা আক্তার তার উপর ঝাঁপিয়ে পড়েন।
প্রথমে তারা একটি ভারী বালিশ দিয়ে মোকাররমের মুখ ও নাক চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করেন। অচেতন অবস্থায়ও মোকাররম যখন সামান্য হাত পা নাড়িয়ে বাঁচার শেষ চেষ্টা করছিলেন, তখন ঘাতক নারীরা একটি ধারালো বটি এবং হাতুড়ি নিয়ে তার উপর চড়াও হয়। হাতুড়ি দিয়ে মোকাররমের মাথায় একের পর এক আঘাত করা হয় এবং ধারালো বটি দিয়ে তার ঘাড় ও গলায় কোপ বসিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। মানুষটি যখন পুরোপুরি নিথর হয়ে যায়, তখন শুরু হয় প্রমাণ লোপাটের সবচাইতে বীভৎস অধ্যায়। লাশটি টেনে নিয়ে যাওয়া হয় সেই ব্লিচিং পাউডার মাখানো বাথরুমে। সেখানে ধারালো চাকু ও বঁটি দিয়ে মোকাররমের শরীরকে মাথা, হাত ও পা বিচ্ছিন্ন করে মোট 8টি টুকরো করা হয়। রক্ত যাতে ঘরের মেঝেতে না ছড়ায়, সেজন্য বাথরুমে অনবরত পানি ছেড়ে সেই রক্ত ধুয়ে দেওয়া হয়। এরপর খণ্ডিত 7টি টুকরো কালো পলিথিনে মুড়িয়ে মানিকনগর বালুর মাঠ ও মান্ডার ভবনের নিচের আবর্জনার স্তূপে ফেলে আসা হয়। আর বিচ্ছিন্ন মাথাটি চেনার উপায় না রাখতে তারা প্রায় 1 কিলোমিটার দূরে অন্য একটি ডাস্টবিনে ফেলে দেয়। এই নৃশংসকাণ্ড ঘটানোর পর খুনিদের আচরণ ছিল আরও অবিশ্বাস্য। তারা ঘর পরিষ্কার করে নিহতের ল্যাগেজ এবং মূল্যবান জিনিসপত্র নিজেদের ব্যাগে ভরে নরসিংদীতে পালিয়ে যায়। রহস্যের জট খোলার পর পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের একটি যৌথ দল নরসিংদীর শিবপুর থানার জয়নগর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মূল পরিকল্পনাকারী তাসলিমা বেগম ওরফে হাসনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাসলিমার দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ 1 কিলোমিটার দূরের সেই ময়লার স্তূপ থেকে মোকাররমের বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করতে সক্ষম হয়। আদালতে তাসলিমা বেগম এবং তার বান্ধবী হেলেনা বেগম ফৌজদারি কার্যবিধির 164 ধারায় নিজেদের দোষ স্বীকার করে অত্যন্ত ঠান্ডা মাথায় লোমহর্ষক হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে জবানবন্দি প্রদান করেন। হেলেনার কিশোরী মেয়ে হালিমা আক্তারকে গাজীপুরের কোনাবাড়ি কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয় এবং বাকি আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বর্তমানে এই মামলার বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং অপরাধীরা কঠোরতম শাস্তির অপেক্ষায় জেলের অন্ধ প্রকোষ্ঠে দিন কাটাচ্ছে। একটি সাজানো সংসার, প্রবাসের কষ্টার্জিত অর্থ এবং একটি সুন্দর ভবিষ্যৎ, সবকিছু এক নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল ভুল মানুষের সাথে গড়ে ওঠা এক অনৈতিক সম্পর্কের কারণে। মোকাররম হয়তো ভেবেছিলেন ভালোবাসার টানে তিনি দেশে ফিরছেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে ভালোবাসার মোড়কে তার জন্য অপেক্ষা করছিল 8 টুকরো খণ্ডিত এক নির্মম পরিণতি। এই ঘটনা আমাদের সমাজের নৈতিক অবক্ষয় এবং পরকীয়া সম্পর্কের এক ভয়ঙ্কর অন্ধকার দিককে নগ্নভাবে ফুটিয়ে তোলে। আজ ভিডিওর শেষে আপনাদের কাছে একটি চিন্তামূলক প্রশ্ন রেখে যেতে চাই। এই আধুনিক যুগে এসে ক্ষণিকের অনৈতিক মোহ আর ব্ল্যাকমেইলের ভয় কি মানুষের ভেতরের বিবেক এবং মনুষ্যত্বকে এতটাই অন্ধ করে দিতে পারে যে তারা একজন জীবন্ত মানুষকে পশুর মতো কেটে টুকরো টুকরো করতেও দ্বিধাবোধ করে না? এই সামাজিক ব্যাধি ও নৈতিক পতন থেকে বাঁচার উপায় আসলে কি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন।